দর্শক আপনাকে আমন্ত্রণ যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় আপনার সঙ্গে আছেন মাহফুজ মিশু। আজ আমরা মূলত কথা বলতে চাই রাজনীতির বদলে কূটনীতি নিয়ে, কারণ রাজনীতির সঙ্গে কূটনীতি অর্থনীতির সরাসরি সম্পর্ক এবং নতুন একটি সরকার প্রায় 6 মাস হতে চলল সেই সরকার, এবং সেই সরকার যে দলটি পরিচালনা করছে অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের নির্বাচনী স্লোগানই ছিল সবার আগে বাংলাদেশ। সেই সবার আগে বাংলাদেশ নীতি নিয়ে সরকার কিভাবে তার কূটনীতি এগিয়ে নিচ্ছে, সরকার বা তথা বাংলাদেশ বিশেষ কোনো দিকে ঝুঁকে পড়ছে কিনা, এবং এই সবার আগে বাংলাদেশ কিভাবে রক্ষা করা যায় সেটির ক্ষেত্রে চ্যালেঞ্জ কি, সেসব নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আজ আমার সঙ্গে আছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির যুগ্ম মহাসচিব জনাব হুমায়ুন কবির। হুমায়ুন কবির, স্বাগত আপনাকে। কেমন আছেন আপনি? থ্যাংক ইউ। জি, আপনার সঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে চাই। খুবই সাম্প্রতিক বিষয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আপনারা দায়িত্ব নেওয়ার পরে 3 জন শীর্ষ কর্মকর্তা বাংলাদেশ সফর করে গেলেন। এর আগে পল কাপুর, বাণিজ্য বিষয়ক সহকারী প্রতিনিধি, এবং সবশেষ সার্জিও কর। এইসব সফর থেকে আসলে বাংলাদেশ মূলত কি বার্তা পেল? বিশেষ করে সার্জিও গরের সফরের দিকে সবার নজর একটু বেশি, কারণ উনি দক্ষিণ এবং মধ্য এশিয়াটা দেখভাল করেন ডোনাল্ড ট্রাম্পের হয়ে। এই সফরের মূল বার্তা কি? মূল বার্তা এই সফরের আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন, দেশবাসীও লক্ষ্য করছেন। When Sergio Gore called on the Prime Minister, Honorable Prime Minister yesterday, when he was departing the Prime Minister's office after his call on the Honorable Prime Minister, Tareq Rahman Saheb, he briefly addressed media, the news media, the press. আর ওখানে বলছেন একটা লাইন যে the United States has the highest regard for Prime Minister Tareq Rahman. So that itself encapsulates what, the relations, the current relations between the government of Bangladesh and the United States is, and the confidence that the government of Bangladesh enjoys in its diplomatic relations across the world, not only the US. The government of Bangladesh, led by Honorable Prime Minister Tareq Rahman, has been elected by 2/3 majority by the people of Bangladesh overwhelmingly. এইটার recognition throughout the world is immense. আর এই recognitionের ভিত্তিতে কূটনৈতিক সম্পর্কগুলা বাংলাদেশ exercises from a position of strength. And this is where our foreign policy projection, the foundation of our foreign policy projection stands today, that we engage with goodwill with stakeholders across the world from a position of strength. জি, হুমায়ুন কবির সাহেব, আপনি নিজেও দীর্ঘদিন বিদেশে ছিলেন, পশ্চিমে ছিলেন, অর্থাৎ লন্ডনে ছিলেন। আমরা দেখি যে পশ্চিমারা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, বরাবর মানবাধিকার, সুশাসন, গণতন্ত্র এসব নিয়ে কথা বলতো, কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এজেন্ডা সম্ভবত ভিন্ন। তারা অনেক বেশি বিনিয়োগমুখী, ব্যবসা বাণিজ্যমুখী, ট্রেড ওরিয়েন্টেড, যে কারণে সেদিকে সম্ভবত আপনার সরকারও তাই। ফলে সেই জায়গায় গোর সাহেব বলেছেনও যে বিনিয়োগের একটা সম্ভাবনা, এবং ইমিডিয়েটলি 7 দিনের ভিতরে তাদের একটা 25 সদস্যের ব্যবসায়িক প্রতিনিধি দল আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকার সঙ্গে এই যে প্রতিনিধি দল আসা, তারা কোন খাতে বিনিয়োগ করতে চাই, তাদের প্রায়োরিটি কি, এবং সেটার সঙ্গে আমাদের প্রায়োরিটি মিলছে কিনা? দেখেন, আমাদের বিনিয়োগের প্রায়োরিটি হচ্ছে কর্মসংস্থান তৈরি করা। সো the creation of jobs is a top priority that we give on any foreign investment, as well as driving certain growth sectors in our economy. So with the US in particular, আপনার trade and investment across all areas, যেমন in terms of looking at how we can develop also as a technology hub. গর সাহেব তার ভিজিটে তো বলছেন যে বাংলাদেশ has a huge potential under the leadership of Honorable Prime Minister Tareq Rahman to become a major tech hub in Asia, technology hub. তো এখানে technology related তো ইন্টারেস্ট আছে, জব ক্রিয়েশন আছে, expertise utilize করা, unleashing the potential of youth who are interested and engaged in a lot of technology
areas, a lot of remote jobs, a lot of in-house jobs can be created. তো ওই দিক থেকে আপনার টেকনোলজি একটা যেমন অগ্রাধিকার। একটা এরিয়া আছে, তারপরে আপনার আদার এরিয়াস অফ ইন্টারেস্ট ইনক্লুড আপনার যেগুলা মানে গার্মেন্টসের তো একটা ইন্টারেস্ট আছেই, মানে যাচ্ছে অলরেডি। বাট আমরা যেটা এখন প্রজেক্ট করতেছি আমাদের নতুন মানে বিএনপি গভর্নমেন্ট সাপোর্টিং এনি এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেসেস, যেভাবে বন্ডেড সাপোর্ট দেওয়া হয়েছিল গার্মেন্ট সেক্টরে, সেম কাইন্ড অফ সিমিলার সাপোর্ট, যাতে এনিবডি হু ডাজ বিজনেস with an export facing interest, export facing business output, we are willing to provide that support. জি, আপনি যখন মানে গোরের সঙ্গে যখন টেকনোলজি হাব করা নিয়ে কথা বলছেন, ঠিক একই সময়ে চীনের নেতৃত্বে একটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগামী দুনিয়া যে শাসন করবে বলে ধারণা করা হচ্ছে, তার নেতৃত্বে একটা পর্যবেক্ষক সংস্থা হয়েছে, সেখানেও বাংলাদেশ জয়েন করেছে। ফলে আমরা জানি চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অর্থনৈতিক প্রতিযোগিতা আছে, কেউ কেউ এটাকে স্নায়ুযুদ্ধও বলেন। সেটা কখনো কখনো কনফ্লিক্ট করে কিনা, বা আমরা একটা বিপদেও পড়ি কিনা আসলে? দেখেন, আমরা কার যুদ্ধ যেভাবে আমরা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ মানে টেনশনে আমরা ঢুকবো না, বাট দুই দেশের সাথেই আমরা সম্পর্ক রাখবো। সিমিলারলি ইউএস চায়নার টেনশন তাদের বাইল্যাটারাল টেনশন, বাট তাদের বাইল্যাটারাল টেনশনের ফুটবল আমরা হব না। উই উইল এঙ্গেজ ফ্রম আওয়ার ওন ন্যাশনাল ইন্টারেস্ট পয়েন্ট অফ ভিউ। আচ্ছা, তো যেভাবে আমাদের কাছে যেভাবে চাইনিজ বিনিয়োগ ইনভেস্টমেন্ট হিস্টোরিক্যালি হ্যাজ প্লেড এ স্ট্রং রোল, ইন্টারেস্ট আছে তো চাইনিজ বিনিয়োগ। সিমিলারলি আমাদের আপনি ইউএস বিনিয়োগ বলেন আর ওয়েস্টার্ন বিনিয়োগ বলেন, এইটারও একটা ইম্পর্টেন্ট পার্ট আছে। সো দুটোটাকেই একটা আমাদের মেনটেন করতে হবে। এবং ইন টার্মস অফ অ্যান্ড উই উইল মেনটেন ইট। বললাম যে আমরা মেনটেন করার, ব্যালেন্স করার ম্যান্ডেটটা আমাদেরকে এই দেশের মানুষ দিয়েছেন। জি, we have been elected by 2/3 majority, so we are well placed to maintain একটা ব্যালেন্সড ব্যক্তিক সম্পর্ক এবং সবার সঙ্গে। জি, রাজনীতিতে পারসেপশন বলে একটা কথা আছে। তো ধরেন 5 আগস্টের পরে বিশেষ করে সবার ধারণা ছিল যে সরকারটি ক্ষমতায় আসলো, প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, তারা দারুণভাবে যুক্তরাষ্ট্র সমর্থিত, এরকম একটা পারসেপশন। আমাদের কাছে কোনো তথ্য বা সত্য মিথ্যা যাচাই করার সুযোগ নাই। এবং যেহেতু সেই সরকারের প্রভাবশালী মানুষ ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তিনি এখনকার পররাষ্ট্রমন্ত্রী আপনার সরকারেরও। ফলে কোনোভাবে কি বিএনপি সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বাড়তি কোনো খাতির বা সম্পর্ক অথবা দায়বদ্ধতা আছে? আমি তো দেখি না কিছু ওইভাবে। মানে উনি তো যেটাই দেশের স্বার্থে হয়, বিএনপি সরকারের যে ম্যান্ডেট নিয়ে মানুষের কাছ থেকে আমরা আসছি আমাদের নির্বাচনী ইস্তেহার অনুযায়ী, সেইভাবেই উনি মানে কাজ করতেছেন। এবং সেই ম্যান্ডেটের ভিত্তিতেই তো উনি কাজ আপনার করতেছেন। নির্বাচনী ইস্তেহারের ইস্তেহারের ভিত্তিতেই কাজ করতেছেন। এখানে যেমন আমাদের মাঝে মধ্যে কনস্পিটোরিয়াল থিওরিজ অনেক থাকে, অমুক দেশ অমুক বসাইছে আমাকে। যখন একটা দেশের স্টেট ইনফ্রাস্ট্রাকচার বলেন বা রাজনৈতিক ইনফ্রাস্ট্রাকচার বলেন, যখন ব্যঙ্গে পড়ে, তখন সবসময় একটা কনস্পিটোরিয়াল মনোভাব থাকে। তো আমরা দেখলাম, তারপরে আমরা যখন গত 15 বছর 16 বছর যা মানে 15 বছর যা হাসিনার আমলে দেখলাম, স্বৈরাচার হাসিনার আমলে, তো মানুষ এইটা থেকে তো ব্রেকডাউন, মানে একটা কনফিডেন্স ব্রেকডাউন হয়। তখন ওই কনস্পিটোরিয়াল থিওরিগুলো চর্চা হয়। তো ওইভাবে জিনিসটা না, যখন এটা একটা উইক সোসাইটিতে, উইক পলিটিতে হয়। তো নাও ইনশাআল্লাহ থ্রু a free, fair election, with the people's mandate. আমি বারে বারে কথাই বলি, দেখেন যে 2/3 how important it is, because this is where the country's visibility and dignity has been rectified now. Okay. So it is very important. It is the foundation pillar of actually, in terms of statecraft আপনার স্ট্রেংথটা
বোঝানোর জন্য দিস ইজ দি ফাউন্ডেশন পিলার আই ওন বাই ইয়োর পিপল। জি, উপদেষ্টা মহোদয়, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের একটা বিশাল সমুদ্র সীমা আছে যেটা নিয়ে বিরোধ ছিল ভারত এবং মিয়ানমারের, সেটা মিটে গেছে প্রায় 12-13 বছর আগে। কিন্তু সেখানে কোনো ধরনের খনিজ সম্পদ আহরণের জন্য এমনকি ডেটাও আমাদের কাছে এখন পর্যন্ত নাই। আপনার সরকার আসার পরেও আর একটা প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট করার জন্য উন্মুক্ত টেন্ডার হয়েছে। অনেকে বলে থাকেন আমাদের যে বঙ্গোপসাগর সেটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ থাকা খুবই স্বাভাবিক, চীনেরও আগ্রহ আছে, কারণ এটা একটা প্রবেশদ্বার। তার চীনের মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, চীনের যে বিআরআই বা যে জিডিআই গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, সবগুলোতে আসলে কানেক্টিভিটি এবং এটার সঙ্গে সম্পর্কিত। ফলে আমাদের এই গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের কাজ কি মার্কিন যুক্তরাষ্ট্রই পেতে যাচ্ছে, এরকম একটা ধারণা কেউ কেউ করেন? দেখেন, বাংলাদেশের মাটির নিচে উপরে আকাশ বাতাসে যা আছে সবই আমাদের এবং আমাদের দেশের মানুষের। তো এটার ইন্টারেস্টের ভিত্তিতে, ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে যেভাবে আমরা ব্যবহার করতে চাই, যেভাবে আমরা এক্সপ্লোর করতে চাই, ইট ইজ আওয়ার প্রিরোগেটিভ। So the government will utilize the best expertise, wherever it may be from, for the purpose of our national interest in doing business হোক আর আমাদের ওন প্রোডাক্টিভিটির জন্য যা করা দরকার, এক্সপ্লোরেশন, ড্রিলিং, বেস্ট এক্সপার্টিস যেখান থেকেই আসবে, বেস্ট প্রপোজাল, ভ্যালু ফর মানি দেশের, ওখান থেকেই নেবে। মানে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে আপনারা সেটা করবেন। জি, হুমায়ুন কবির, আমার মনে আছে যে আপনার সঙ্গে নির্বাচনের আগেও আলাপ হয়েছিল, এমনকি বিএনপির নির্বাচনী যে 31 দফা সেখানেও আছে যে বিএনপি সংসদে আলোচনা করে বিদেশের সাথে বা অন্যদের সাথে যে কোনো চুক্তি করবে, তাই তো? আপনারা তখনও সরকারে আসেননি, এআরটিটা যখন সই হয় সেই চুক্তি নিয়ে সংসদে আলোচনার কোনো সুযোগ ছিল কিনা? একজন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহান একটু করে আলোচনা করেছেন, আপনারা অথবা বিরোধী দল বা বিরোধী দলীয় জোট কেউই কেন এআরটি নিয়ে আলোচনা করলেন না? এটা কি আমাদের কোনো সীমাবদ্ধতা আছে এবং এই এআরটির আওতায় আমরা কি আসলে অনেক কিছু করতে বাধ্য হচ্ছি কিনা বা মেনে নিচ্ছি কিনা? না, এআরটি মানে ইট ইজ স্টিল বিং ডিসকাসড, অফিসিয়াল লেভেলে তো ডিসকাশনস হচ্ছেই। আর যে কোনো চুক্তি, যেমন আপনি এই কিছুদিন আগে বোয়িংয়ের চুক্তি দেখলেন, এটা তো জনসমক্ষেই হয়েছে, এটা তো আড়ালে হয়নি। হয়নি এই বাংলাও জনসমক্ষে, হ্যাঁ, জনসমক্ষে করছে। এবং ইউএস থেকে উইট নেওয়া, এটাও তো জনসমক্ষে। সো দের ইজ নো আন্ডার হিডেন ডিল। এখানে ইন্টারিম গভর্নমেন্ট যখন ট্যারিফ এগ্রিমেন্টটা ইনিশিয়ালি করলো, যেটাতে খলিল সাহেব সংযুক্ত ছিলেন এবং সে সময় বাণিজ্য উপদেষ্টা, হ্যাঁ, ওইটা থেকে না করার তখন উপায় ছিল, আপনি যদি গার্মেন্ট সেক্টরকে বাঁচিয়ে রাখতে চান, আপনি যদি দেশপ্রেমিক হন, তাহলে you will use the best possible strength at the time to negotiate a tariff agreement that is reasonable to keep that alive. So at the time and point given, this was a pretty good deal, and it was okay, satisfactory. The interim government, we must remember, it lacked a mandate. এর জন্য ম্যান্ডেটটা মানুষের খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড এখন আমরা যেটা নেগোসিয়েশন টেবিলে যেভাবে বসতে পারতেছি, কথাবার্তা বলতে পারতেছি, অ্যান্ড ইন সার্টেন ইস্যুস যেগুলা আমাদের সাথে কনফ্লিক্ট হয় বা আমরা যদি মনে করি আমাদের ইকোনমিক গ্রোথের ব্যাপারে হিন্ডারেন্স বা ইকোনমিক গ্রোথ ওইভাবে প্রোফাইল করবে না, উই ক্যান refuse and accept as we wish. And this is what you're seeing. You see more dialogue. এই যে ইউএস, আপনি গৌর সাহেবের কথা বললেন, ইউএস এনভয়, সাউথ এশিয়া প্রেসিডেন্সিয়াল এনভয়, ওনার সাথে আমরা ম্যানিলাতেও বসছি, এখানেও বসছি। অ্যান্ড in terms of we looked at how both our countries can work together, maintaining our interests. এবং বিজনেস, এই যে কিছুদিন পরেই দেখেন ওই যে একটা বিজনেস ডেলিগেশন আসবে, তারপরে পসিবিলিটি আছে আরেকটা ডেলিগেশন আসবে, গৌর সাহেব নিজে নেতৃত্ব দিবেন ওইটার, নিয়ে আসার ওই একটা পরিকল্পনা আছে। সো দিস থিংস উইল আনভেইল অ্যাজ উই গো থ্রু মোর ইন্টারাকশনস, বিজনেস সেন্ট্রিক ইন্টারাকশনস আপনি দেখবেন। আর আপনার ইউএস ট্যারিফ প্রজেক্টটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের
ওনার দেশের ম্যান্ডেট নিয়ে উনি পলিটিক্যাল একটা দি ট্যারিফ থিং হচ্ছে উনার মানে একটা প্লেজ প্রায়োরিটি পলিটিক্যাল প্রায়োরিটি উনার প্রেসিডেন্সির জন্য দ্যাট হি ইজ পুটিং আউট তো উই হ্যাভ ইন দ্যাট সার্কামস্ট্যান্সেস বলছি যে আপনার ইন্টারিম গভর্নমেন্টের যখন হলি সাহেব নেগোসিয়েট করেছিলেন ওইটা দ্যাট ওয়াজ দ্য বেস্ট থিং মানে ডিল মানে অ্যাট দি টাইম and BNP পসিবল is convinced with that. বিএনপি অ্যাট দ্য টাইম মানে আমরা মনে হচ্ছে এটা খারাপ না মানে ইন টার্মস অফ ওয়ের ইট ক্যান বি এখানে আপনি যখন এই কালচার থেকে উই ট্রাই টু কাম আউট যে অপোজিং ফর দ্য সেক অফ অপোজিশন Okay. আমাদের হইলো যেটা দেশের জন্য ভালো হবে সেটা আমরা কন্টিনিউটি ন্যাশনাল ইন্টারেস্টের কিছু মানে জিনিসকে কন্টিনিউটি জি। থাকতে হবে এই ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল চিহ্ন তার সঙ্গে আপনার 3 দফা বসার সুযোগ হয়েছে। এক দফা তো বাইল্যাটারালের মতো যখন সবাই মিলে বসে, আর এক দফা 2+2 আপনি খলিল সাহেব এবং গোর এবং ব্রেন্ট ক্রিস্টেনসন ঢাকায় যিনি রাষ্ট্রদূত এবং সবশেষ প্রধানমন্ত্রীর সঙ্গে 2+2 অথবা প্রধানমন্ত্রী বা অন্য কোনো পর্যায়ের বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কি কোনো রাজনৈতিক বার্তা ছিল, যেমন এখানে ডেমোক্রেসিটা যেন স্ট্যাবলিশড হয় বা সাস্টেনেবল হয়, ইকোনমি যেন স্টেবল থাকে, তারপরে পলিটিক্স যেন ইনক্লুসিভ হয়, এরকম কোনো বার্তা উনি দিয়েছেন? ডেমোক্রেসি বাংলাদেশের ইলেকশন থেকে কয় দেশে এরকম ইলেকশন হয়েছে এর থেকে তার বড় উদাহরণ নাই। হিউজ ম্যান্ডেট নিয়ে আমরা আসছি, জি। তো ডেমোক্রেসির সবক আমাদেরকে কেউ দিতে পারবে না এখন, ওইটা কেউ চেষ্টাও করে না। আর আপনার ডিসকাশন মোর ওয়াজ উনি নিজে আসছেন বাংলাদেশ এক্সপ্লোর করার জন্য, প্রথম সফর বাংলা সম্বন্ধে জানার জন্য। তো জানে এসে যা দেখছেন এবং যা আপনার ওয়াশিংটনও বসে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেটা পর্যবেক্ষণ করে, এইটার ভিত্তিতেই উনি বলছেন দ্যাট দি ইউএস হ্যাজ দি হাইয়েস্ট রিগার্ড ফর প্রাইম মিনিস্টার তারেক রহমান, বিকজ তারেক রহমান সাহেব মানে গণতন্ত্রপূর্ণ উদ্ধারের নেতৃত্ব দিয়েছেন, সরকার গঠন করছেন 2/3 ভোটের মানুষের ভোটের মাধ্যমে, এবং people can see integrity in his personality. তো মানুষ কনফিডেন্স পায়। The US gets, a stakeholder like the US, they feel confident they can do business with. একটা ভালো দেশপ্রেমিক সৎ মানুষ এবং a leader that firmly also maintains the interest of his people. তো in terms of এবং যেভাবে উনি কোঅপারেশন এখন বিল্ড আপ করতেছেন রিজনালি, ওনার ফরেন পলিসির মানে ভিত্তিটা হচ্ছে রিজনাল কোঅপারেশন। আপনি দেখছেন ইতিমধ্যে মালয়েশিয়া সফর করছেন, চায়না সফর করছেন, ভবিষ্যতে আরও দেশগুলা সার্কভুক্ত দেশগুলা সফর করবেন। সো হি ইজ এ প্রমিনেন্ট রিজনাল লিডার নাও অফ দি এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, সাউথ এশিয়া, ওই এশিয়া প্যাসিফিকের একজন প্রমিনেন্ট লিডার এখন। অ্যান্ড দিস ইজ হাউ দেয়ার দেয়ার ইন্টারেস্ট ইন এঙ্গেজিং উইথ হিম, সম্পর্ক আরও জোরদার করার। এবং ডোনাল্ড ট্রাম্প সাহেবও ইউএস প্রেসিডেন্ট সাহেব উনারও একটা ইন্টারেস্ট আছে লিডার টু লিডার আপনার রিলেশনশিপগুলো স্ট্রেংথেন করা। মোহন ভাই, এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এতগুলো বোয়িং আমরা কিনলাম, আবার আমরা ফ্রান্সের কাছ থেকে অনেকগুলো এয়ারবাস কিনতে যাচ্ছি, আমাদের প্রাইভেট কোম্পানি ইউএস বাংলা এতগুলো বোয়িং কিনলো, এগুলোর কি কোনো আসলে এক ধরনের গবেষণা বা সম্ভাব্যতা যাচাই করে আমরা করছি, নাকি এগুলো আমরা আসলে কেনার জন্য কিনছি? না না, অবশ্যই মানে উই আর ওয়েল শর্ট অফ এভিয়েশন। দেখেন না হাউ মেনি বাংলাদেশ, আওয়ার এইম ইজ টু মেক বাংলাদেশ এই গেটওয়ে ফর এভিয়েশন। এখানে বোয়িং থেকে আমরা কিনছি, এখনও যথেষ্ট অ্যামাউন্ট কিনিনি। আপনি লুক এট হাউ ইথিওপিয়াস এয়ারলাইন ইন্ডাস্ট্রি হ্যাজ ইভলভড। তখন ইথিওপিয়া যদি করতে পারে, ওয়াই বাংলাদেশ ক্যানট বিকাম অ্যান এভিয়েশন হাব? আরও আগেই তো হওয়ার কথা ছিল, বাট হয়নি। বাট এখন হবে, সঠিক নেতৃত্ব আছে এবং এই বোল্ডনেস আছে। সো উই নিড, আমাদের প্যাসেঞ্জার টার্নওভার যদি দেখেন অ্যান্ড হাউ ইটস ইভলভিং, we need aircrafts, we need more routes. Okay. তো বোয়িং, just to answer your question, বোয়িং থেকেও নিচ্ছি, তারপরে এয়ারবাস থেকেও নিচ্ছি। এখানে আপনি জানেন যে ডেলিভারি টাইম, দ্যার ইজ এ ডেলিভারি টাইম অ্যাটাচ টু থিংস। 2030-31 আগে অর্ডারগুলো আসবে না। সো উই নিড টু লিজ সাম প্লেনস এজ ওয়েল। এভিয়েশন বিজনেস তো কন্টিনিউ করতে হবে, রুটস তো বাড়াইতে হবে।
সো এয়ারবাসেও এখন এটাতে ভাইয়েবল বিজনেস অপরচুনিটি আছে টু পার্টনার উইথ আস টু ডু দ্যাট। ওকে, আমেরিকার সঙ্গে জিসোমিয়া আকসা এই দুটো নিয়ে অনেক দিন ধরে আলাপ হচ্ছে এবং সামরিক সহযোগিতাও বাড়ানোর কথা আপনারা বলছেন, আমেরিকাও বলছে, ফলে এগুলো নিয়ে কোনো আলাপ হলো কিনা? এবং এই মিটিং চলাকালে গোরের সঙ্গে আমরা সৌদি নেতৃত্বাধীন একটা সামরিক জোটে যোগ দিলাম। আমরা একটা নন অ্যালায়েন্স মুভমেন্টে বিশ্বাসী দেশ, ফলে এই সামরিক জোটে যাওয়াটা কতখানি ঠিক হলো এবং সেটা সেই জোটটি ইরানের বিরুদ্ধেও ব্যবহৃত হতে পারে? না, আপনার ওই প্রথম যে এটা বললেন ওইগুলা নিয়ে কোনো ডিপ জিসোমিয়া আকসা নিয়ে কোনো আলোচনা ওইভাবে ডিটেইলড আলোচনা হয়নি, বিকজ ইটস দি ফার্স্ট ভিজিট। তো ফার্স্ট ভিজিটে ইটস ইন্ট্রোডাক্টরি, ইটস এক্সপ্লোরিং ওদের কিছু কিছু এরিয়া অফ ইন্টারেস্ট, পার্টিকুলারলি আমরা বিজনেস ইনভেস্টমেন্ট এইগুলো নিয়েই আলাপ আলোচনা করছি এবং এটা ভালো জায়গায় আমরা আসছি। These are ongoing discussions. Further detailed discussions in those areas will continue to take place. আর ওখানে কোনো এগ্রিমেন্টে আসলে আপনি শুনতে পারবেন, মানে এখানে এগুলো তো কিছু আড়ালে হবে না। মানে ভারতের যিনি নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, তিনি পলিটিক্যাল মানুষ, মানে ক্যারিয়ার ডিপ্লোম্যাট না। সার্জিও গোন নিজেও পলিটিক্যাল মানুষ, তিনিও পলিটিক্যাল অ্যাপয়েন্টি। ফলে এই দুজনের ঢাকায় বৈঠকের আসলে তাৎপর্য কি? এটা কি সরকার আগে থেকেই জানতেন? না, এখানে মানে বৈঠকটি দেখেন, উনি ওই ভারতীয় হাই কমিশনার বোধহয় ওনার কাছে গিয়েছেন, যতটুকু জানি, মানে ওই গিয়েছেন। তো ওখানে তেমন কোনো আলোচনা ওইভাবে মানে there's nothing really to it in the sense that I don't think the US government ওই ধরনের মানে কোনো কিছু অ্যাপ্লাই করবে যে একটা থার্ড দেশে বসে। উনি তো অ্যাম্বাসেডার ইন্ডিয়ারও সাবসিকুয়েন্টলি, তো ইন্ডিয়ার বিজনেস ইন্ডিয়াতেই ডিসকাস করবেন, দিল্লিতে। তো ওখানে বোধ হয় এমনি ইন্ডিয়ান হাই কমিশনার একটা শর্ট অন অ্যাপয়েন্টমেন্ট, এই জাস্ট এমনি সৌজন্যভাবে গিয়ে ওনার সাথে দেখা করার। যদি আমেরিকান বিজনেস ইয়ে হইতো তাহলে তো মানে মিটিং অন্যরকম হইতো, মানে বা এটা দিল্লিতে হইতো, এটা এখানে হইতো না। আচ্ছা, পরিষ্কার, মানে এই বৈঠক নিয়ে খুব মাথা ঘামানোর সুযোগ নেই। সেক্ষেত্রে আর মোর ইম্পর্টেন্টলি আপনাকে বলি যে ইন আওয়ার ডিসকাশনস there was no mention of India. ওকে, কোনো ডিসকাশন না। জি, সেটি পররাষ্ট্রমন্ত্রী বলছিলেন। আর হাসিনা তো আর ইরেলেভেন্ট, মানে টেররিস্ট নিয়ে তো কেউ আর সময় নাই এখন টু ডিসকাস। হাসিনা আওয়ামী লীগ ইরেলেভেন্ট ডিসকাশন, ওইগুলা এইসব প্রসঙ্গ ইরেলেভেন্ট। সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের নেতা এবং জিএম কাদের জাতীয় পার্টির প্রধান, তাদের সঙ্গে সার্জিও গোরের বৈঠক প্রসঙ্গে আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা? না, এরকম কোনো তথ্য নাই। আর এই দুই নন এন্টিটির সাথে বসবেন, মানে সাবের হোসেন চৌধুরী তো বেচারা নিজেই বয়ে আছে, হাসিনা তাকে মেরে ফেলেনি কোন দিন, বুঝছেন? মানে যদি কোনো কিছু করতে চায় আওয়ামী লীগের হয়, তো আই ডোন্ট থিঙ্ক মানে ওই দ্যাট এরাইজিস। আর সেকেন্ড যে নাম বললেন জিএম কাদের, মানে ওটা তো পলিটিশিয়ানও না, কিছুই না। মানে 5th অগাস্টের পরে ওই দিনই জুতা পিটা দিয়া জনগণ মানে একদম শেষ করে ফেলতো। এই লোক তো মানে শুড হ্যাভ বিন ট্রাইড ফর ট্রিজন। সে ভারত না বললে, মিটিং থেকে আসিয়া বলে কি ভারত না বললে আমি কথা বলবো না, ব্রিটিশ না বললে মানে আমি কথা বলবো না, অমুক না বলে। আরে বেটা, তুই কোন দেশের রাজনীতি করস? মানে বাংলাদেশের মানুষের রাজনীতি করস? মানে কোন দেশের রাজনীতি করস? এরশাদকে মানুষ অনেক সমালোচনা করতো। মানে আমার কথা না, মানে আমরা স্যাটেরিয়াল কমিক দেখি, কেউ কেউ রাজনৈতিক বেশ্যা বলতো। তো কিন্তু এ তো মানে এরশাদের দ্বারে কাছেই না, মানে মানে হি ইজ এ নন এন্টিটি অল টুগেদার। তো এইসব নন এন্টিটি মানে এদের সাথে আই ডোন্ট থিঙ্ক কোনো মানে গ্রহণযোগ্য মানুষ এদের সাথে বসবে। জি, ঢাকা চীন সম্পর্ক নিয়ে একটু কথা বলতে চাই। প্রধানমন্ত্রীর সেই অর্থে প্রথম বিদেশ সফর আসলে চীনই হলো বলে মনে করা হয়, মানে আমাদের যারা বড় পার্টনার হিসাবে মেন করি আমরা, সেই হিসেবে যদিও মালয়েশিয়া হয়ে গিয়েছে, মালয়েশিয়া সফরও খুবই তাৎপর্যপূর্ণ। এই চীন সফরের সবচেয়ে বড় প্রাপ্তি কি বলে আপনি মনে করেন? চীন সফরের বড় প্রাপ্তি হলো
যে একটা স্ট্র্যাটেজিক কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ বাংলাদেশ চায়নার সাথে করছে এবং the Chinese government offering a 2+2 partnership with Bangladesh tells you the immense visibility of Bangladesh now in regional politics বলেন আর world politics এ গুরুত্ব কতটুকু, the high value they see in the current leadership, government leadership, which of course principally includes our Honorable Prime Minister Tareq Rahman. ওনার সাথে ব্যক্তিগত একটা সম্পর্ক সি জিনপিং সাহেবের মানে স্ট্রেংথেন হয়েছে। মানে আফটার দ্য ক্রস টেবল মিটিং ইন বেজিং 1-to-1 উনি আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেবের সাথে দাঁড়িয়ে প্রায় 15 মিনিট কথা বলছেন। দিস ইজ আনপ্রেসিডেন্টেড। যখন একটা ডিপ্লোম্যাটিক ক্রস টেবল মিটিং শেষ হয়, বোথ পার্টিজ পার্ট দেয়ার ওয়েজ। আর ওনার ওই সময় আরেকটা মিটিংও ছিল প্রেসিডেন্ট শি জিনপিং এর আরেক দেশের সরকার প্রধান বা হেড অফ স্টেটের সাথে সম্ভবত ওই সময় মিটিং ছিল। ওই মিটিং উনি 10 মিনিট ডিলে করছেন যাতে উনি তারেক রহমান সাহেবের সাথে কিছু 1-to-1 কথাবার্তা উনি করতে পারেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে he had a 15-minute conversation on various issues. Very good. 1-to-1. So you can see sort of relationshipটার আপনার অর্জনটা যে bilateral সম্পর্ক কতটুকু জোরদার হয়েছে। তারপরে তো ট্রেড ইনভেস্টমেন্ট ক্ষেত্রে সেগুলো তো ধীরে ধীরে হবে। আমি একটু সহজ করে বুঝতে চাই ভাই, এই 2+2টা কোন মডেলের? 2+2 তো অনেকগুলো মডেল আছে। ধরেন ইন্ডিয়া আমেরিকার একটা 2+2 মডেল আছে, মানে পররাষ্ট্র প্লাস প্রতিরক্ষা মন্ত্রী এই পর্যায়ের। সেক্ষেত্রে আমার প্রতিরক্ষা মন্ত্রী তো প্রাইম মিনিস্টার নিজেই। সেক্ষেত্রে কি প্রাইম মিনিস্টার প্লাস খলিলুর রহমান আর এরকম মিটিং হবে নাকি প্রাইম মিনিস্টারের মনোনীত কেউ? দুই হেড অফ গভর্নমেন্ট, হেড অফ স্টেট এটা নির্ধারণ করতে পারেন। অবভিয়াসলি কাকে দিতে চান, ব্যক্তি ইজ নট ইম্পর্টেন্ট হিয়ার। হোয়াট ইজ ইম্পর্টেন্ট হিয়ার ইজ দি স্ট্র্যাটেজিক কানেকশন অ্যান্ড অফকোর্স individuals assigned to that area will engage at that level. আমরা সামরিকভাবে অনেক বেশি চীন নির্ভর হয়ে পড়ছি। না, চীন নির্ভর হয়ে আমরা পড়তেছি না, নির্ভর হয়ে তো আমরা করব না। এখন বাংলাদেশ এর পার্টনারশিপগুলো হবে ইনভেস্টমেন্ট পার্টনারশিপ। এখন আর এইডের কোনো রিলেশনশিপ নাই, ডিপেন্ডেন্সির কোনো রিলেশনশিপ নাই। ইট উইল বি ইনভেস্টমেন্ট পার্টনারশিপস, স্ট্র্যাটেজিক পার্টনারশিপস। সো দিস ইজ হোয়াট উই আর আমরা স্ট্রেংথেনিং। আপনার নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনার শাসন আমলে, আমি যদি ভুল না করি, 2016 সালে প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকা সফর করেছিলেন। সেই সময় একটা বিশাল $24 বিলিয়ন ইনভেস্টমেন্টের একটা প্রতিশ্রুতি ছিল। সম্ভবত $5-7 বিলিয়ন ছাড় হয়েছে গত এই প্রায় 10 বছরে। ফলে এই সফর চীনেও তো আমরা সম্ভবত, আমাদেরও তো আসলে বিনিয়োগ দরকার এবং একমাত্র চীনের হাতেই সে বিনিয়োগ করার ক্যাশ টাকা যদি বলি, অর্থ বলি, সেটা আছে। আপনারা কত বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি নিয়ে আসলেন? দেখেন, ইন টার্মস অফ আমরা হাসিনা পজিশন অফ উইকনেস থেকে গেছে সব জায়গায়, ভিক্ষার ঝুলি নিয়ে গেছে। এই বাংলাদেশ, আজকের বাংলাদেশ কার গোলাম না, ভিক্ষার ঝুলি নিয়ে আমরা ঘুরি না যে ভাই এত দেন এত দেন, আমাদেরকে এত দেন। নো, বললাম তো আপনাকে, এখন সম্পর্ক we will go on investment partnerships. Okay. So it is partnerships between the two countries. We will do business together. We will share profit together. এখানে ওই সম্পর্কতে বাংলাদেশ গেছে। আপনি দেখছেন আমাদের ভিজিটের পরে অলরেডি there is huge interest. 10-15 billion potential worth of investment from Chinese businesses across various sectors. Interest দেখাচ্ছে, আসতেছে বাংলাদেশে, and all on investment partnership basis. Because পৃথিবীতে এখন ফ্রি লাঞ্চ বলতে কিছু নাই, বুঝছেন? there is no free lunch. আপনি আপনারটা আপনার ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে আদায় করে নিতে হবে। এখন যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে
এই সরকার উইল গো ফর ইনভেস্টমেন্ট পার্টনারশিপস উইথ কান্ট্রিজ। পরিষ্কার। গুলামি রাজনীতি থেকে বের হয়ে আসছে, আর গুলামির রাজনীতিতে আর ঢুকবে না। আর তো ঢুকবে না। আমরা জুলি নিয়ে কোনোখানে যাব না। যে হ্যাঁ, কিন্তু ইনভেস্টমেন্ট তো চাইবেন। হ্যাঁ, ইনভেস্টমেন্ট ওকে, চাইবে। তো তিস্তা- মাঝে মধ্যে যে আমাদের ধরেন মানে সম্মানিত সাংবাদিক ভাইরা বোনরা মাঝে মধ্যে প্রশ্ন করেন যে ভাই প্রথমে গিয়েই কত নিয়ে আসলেন? আরে ভাই আমরা ভিক্ষুকের জাতি না, বুঝছেন আমার, বুঝছেন তো, যে গিয়েই কত নিয়ে আসলেন, গিয়ে কি কি আদায় করে আসছেন হইতে পারে বেটার প্রশ্ন। নট কত নিয়ে কত পাইলেন, কত নিয়ে হইলেন, কি কি আদায় করে আসছেন, কি কি আলাপ করে আসছেন, কি কি এজেন্ডা ছিল, কি কি সম্ভাবনা। জি। এইটা মোর তিস্তা বহুমুখী What are the প্রকল্পের questions? তিস্তা বহুমুখী প্রকল্পের ভবিষ্যৎ কি? আমরা কি চীনের সঙ্গে এটা করছি শেষ পর্যন্ত? না, চীনের টেকনিক্যাল অ্যাসেসমেন্ট উই আর ইউটিলাইজিং, ওদের একটা এক্সপার্টিজ আছে এই এরিয়াতে। তিস্তা আমরা করব, আমাদের দেশের স্বার্থে আমাদের করতে হবে। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার ইজ ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট অ্যান্ড আর গভর্নমেন্ট ইজ ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। তো এখানে মানে কোন দেশের কি অসুবিধা ওইটার প্রাধান্য না দিয়ে আমরা হচ্ছে আমাদের দেশের মানুষের জন্য এই তিস্তা প্রকল্প কি রিজলভ করবে ওইটা মোর গুরুত্ব। বাট উই আর গোয়িং ফর টেকনিক্যাল অ্যাসেসমেন্ট, বেস্ট ভ্যালিউ যেখানে আমরা পাবো ওখানেই আমরা। তার মানে চীনের সঙ্গে আমরা এটি বাস্তবায়ন করছি এরকম চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি? না, টেকনিক্যাল অ্যাসেসমেন্ট আমরা চীনের মাধ্যমে মানে করতেছি। সিদ্ধান্ত তো হবে, সিদ্ধান্ত যে বললাম কোনো সিদ্ধান্ত আড়ালে হবে না। তো এটা তো অবশ্যই মানে ইট উইল গো থ্রু ক্যাবিনেট, ইট উইল গো মানে ডিসকাশনস পার্লামেন্টেও হবে। সো এখানে মানে আপনার এখন স্কোপিংয়ের কাজটা হচ্ছে, টেকনিক্যাল অ্যাসেসমেন্টগুলো করা হচ্ছে। তো লেট আস ওয়েট দ্যাট অ্যান্ড দেন more elaborative discussion হবে এটা নিয়ে। তিস্তা যেহেতু হুমায়ুন ভাই আন্তদেশীয় নদী, মানে এর উৎস হচ্ছে ভারতে, তারা উজানের ফলে তারা পানি আটকে রাখে, যে কারণে এই আমাদের উত্তরাঞ্চলে একটা বড় সংকট। এবং আপনি জানেন 2011 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ভারতের, তার সফরের সময় এটি প্রায় চূড়ান্ত হয়েছিল। তখন বলা হচ্ছিল যে পশ্চিমবঙ্গে একটা অন্য দলের রাজ্য সরকার, সেই কারণে এটা ভারতের অভ্যন্তরীণ ইস্যু। কিন্তু এখন তো পশ্চিমবঙ্গেও বিজেপির সরকার। সো কেন্দ্রে এবং রাজ্যতে যখন একই সরকার, তখন এই চুক্তি করতে ভারতের সংকটটা কোথায় আসলে? না, এটা তো এখন টাইম উইল টেল। এটা আগে ওনারা সাইট করতেন ভারতীয় সরকার যে আমরা পারতেছি না। ওয়েস্ট বেঙ্গলে ওই ডিফারেন্ট মানে পার্টি ইজ ইন গভর্নমেন্ট, তাদের লোকাল পলিটিক্যাল গভর্নেন্স সিস্টেমে স্টেট লেভেল গভর্নমেন্ট ওয়াজ ডিফারেন্ট, সো ইটস অ্যান অবস্টাকল। বাট এটা তো তাদের ইন্টারনাল বিষয়। আমাদের সাথে চুক্তি বা আলোচনা চুক্তি হয় ন্যাশনাল গভর্নমেন্ট টু ন্যাশনাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট টু সেন্ট্রাল গভর্নমেন্ট। তো ভিতরের অবস্টাকল দে ইউজ টু সাইট অ্যাজ এ চ্যালেঞ্জ। তখন তো ওইটা নাই, তখন দি ওনাস নাও ইজ টু বি ইট শুড বি মোর স্মুদার উই এক্সপেক্ট। তো আলাপ আলোচনা হবে, তো দেখি সামনে দিই। জি, আপনার সঙ্গে একটু ভারত প্রসঙ্গে আলাপ করতে চাই। প্রধানমন্ত্রী দেশে আসার পরপরই, তখন তিনি প্রধানমন্ত্রী না, বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তখন আসার পরপরই আমরা শুনি যে ভারতের পক্ষ থেকে তাকে ওয়েলকাম করা হয়েছে নানাভাবে, কথাবার্তা, এবং আগে থেকে তারা বলছে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে। উনি ওথ নেওয়ার সঙ্গে সঙ্গে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তাকে সপরিবারে দিল্লি সফরে আমন্ত্রণ জানিয়েছেন। সবশেষ ব্রিক্স সফরেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সফরটা আসলে হচ্ছে না কেন? আমরা কি এই সফরে গিয়ে একটা দৃশ্যমান কোনো মানে পরিবর্তন আচরণের, সম্পর্কের, প্রায়োরিটির, অথবা তিস্তা চুক্তির মতো কোনো বড় চুক্তি হওয়া, এরকম কোনো কিছুর জন্য অপেক্ষা করছি? না, দেখেন তাদের পশ্চিমবঙ্গে কিছুদিন আগে ইলেকশন শেষ হইল, তো এখানে মানে তাদের নিজেরও তো একটা ইন্টারনাল অবস্থান আছে। তারপরে আপনার ওই যে বর্ডারের পশ্চিম নিয়ে একটা হাই টেম্পারেচার ছিল, তো একটা এনভায়রনমেন্ট কন্ডিউসিভ, মানে এখন দুই দেশ আলাপ করে তৈরি মানে হচ্ছে। অ্যাট সাম পয়েন্ট তো অবশ্যই ভিজিট করবেন। দুই দেশের লিডারশিপের মধ্যেও মানে কথাবার্তা তো হচ্ছে এবং বেশ মোটামুটি মানে আন্তরিক দিকেও যাচ্ছে।
And clearly মানে we need to reset our relations. এখন যদি মাইন্ডসেট থাকে দুই দেশের লিডারশিপের to really change the mindset and move to a new horizon in our relations and a new chapter, অবশ্যই we can do it. মানে we can progress and have a good মানে ওয়ার্কিং রিলেশনশিপ এবং আমরা কাজ করতে পারি একসাথে, and এইটাই তো হওয়া উচিত মানে in terms of both respective countries should have good cordial relationships across trade, investment, diplomacy. এটাই আমরা চাচ্ছি। ব্রিক্সে কি আমরা যাচ্ছি? ব্রিক্সে আমন্ত্রণ পাইছেন মাননীয় প্রধানমন্ত্রী অ্যাজ চেয়ার অফ বিমস্টেক। তো ওখানে মানে চেয়ার অফ বিমস্টেক হিসেবে তো দেখা যাক বিমস্টেক সেক্রেটারিয়েটে তার মানে স্বাভাবিকভাবে এটা তার বিমস্টেকের ডিসিশন, কেন্দ্রিক ডিসিশন। তো ওই ক্যাপাসিটিতে যাওয়ার সুযোগ ওনার ওই সময় থাকবে কি না, কেন আরও কিছু সফর আছে, ইউএনএ যাওয়ারও ব্যাপার আছে। বাট হোয়াট আই উইল সে ক্লিয়ারলি হিয়ার, দ্য প্রাইম মিনিস্টার ইজ interested in visiting India at a mutually convenient time. তো এইটা মানে টাইম কোন ওইটা তো আর আলাপ আলোচনার মাধ্যমে ঠিক হবে, at some point of course ইন্ডিয়াতে যাবে। হুমায়ুন কবির সাহেব, এই পুশিনটা আসলে কেন হয় এবং পুশিন দিয়ে আসলে কি বাংলাদেশকে কোনো বার্তা দেওয়ার চেষ্টা করা হয়? মানে পুশিনটা তো আসলে আমরা বলি পুশিন, তারা বলে পুশব্যাক, এটা তো আসলে কোনো নর্মস হইতে পারে না গ্লোবালি। দেখেন, যদি একটা গভর্নমেন্ট গত 15 বছর একটা দুর্বল সরকার ছিল, তাদের মানে বললাম তো একটা গুলামি ছাড়া আর কোনো কিছু করেনি মানে হাসিনার সরকার, একটা পারসেপশনও তৈরি হয়ে গেছিল এবং এইটা নিয়ে দেশের মানে বর্ডার ব্যবস্থা একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে গেছিল, যে মানে বিকজ অফ দি উইকনেস অফ দি ফরেন সিকিউরিটি পলিসি ইনফ্রাস্ট্রাকচার, মানে between the two borders anything can come and go. তো এখানে যেটা হচ্ছে পুশিনটা মূলত পলিটিক্যাল রেট্রিক ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনের কেন্দ্র করে আসছে, তো টু উইন সাম ভোটস ইন দ্যাট এরিয়া। এবং হইতেও পারে যে দেখি যে এই গভর্নমেন্ট এই আগের সেই গুলামি গভর্নমেন্টের মতনই, তখন they got a clear message what this government is, এবং এখন তাদের ইলেকশনও শেষ হয়েছে, তো এখন এটা থেমে যাবে। এবং আমরা তাদের ন্যাশনাল গভর্নমেন্টের সাথেও কথা বলছি বিষয় নিয়ে, তো আশা করি আলাপ আলোচনার মাধ্যমে এইসব সমস্যার সমাধান হবে, গঙ্গা চুক্তির মেয়াদ এবং ইরিটেশনের মানে কনক্লুশন হবে। জি, গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। গঙ্গা চুক্তির নবায়ন প্রসঙ্গে আমরা দীনেশ ত্রিবেদীকে জিজ্ঞেস করেছিলাম, উনি সেদিন আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন, উনি বলেছেন যে যদি টপ লেভেলের ভিজিট হয় তাহলে কোনো কিছুই আসলে অমীমাংসিত থাকবে না। তার মানে গঙ্গা চুক্তি নবায়ন হচ্ছে। Discussions will start, and of course when there is interaction at the highest levels of government, when two prime ministers speak to each other, a lot of things can be resolved. যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিম সাহেবের সাথে কথা বলছেন, a lot of things মানে একটা রিজলভ করার সমাধানের দিকে যাচ্ছে। So leader to leader relationship is ভালো হইলো, অনেক কিছু সম্ভব। It's a different level of relationship altogether. ছোট করে যদি উত্তর দেন, শেখ হাসিনাকে ফেরানোর জন্য বাংলাদেশের দুটো সরকার চিঠি দিয়েছে, অন্তর্বর্তী সরকার, আপনার সরকার। আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েও চিঠি দিয়েছেন। শেখ হাসিনা নিজে ইন্টারভিউ দিয়েও দেশে ফিরতে চান। এখন তাহলে ওনাকে ফেরাতে সংকটটা কোথায়? এখন তাহলে ওনাকে আপনারা ফেরাচ্ছেন না কেন? আসুক ডিসেম্বর। শেখ হাসিনা ৮৬-তে মানুষ চশমা পরা মানে বেঈমান ডাকছিল ওই সময় স্বৈরাচারের সাথে যখন চলে যায়। ওর কথার আর জবানের কোনো দিন, আজকে যে এই দশা একটা টেররিস্ট স্বৈরাচারের, আজকে এই দশা হাসিনার কিসের জন্য? তার মুখ আর জবানের জন্য। কেন কোনো সময় মিল নাই কথাবার্তা, বরঞ্চ তার যে লোকেরা আছে মানে যেখান থেকেই আছে গালিগালাজ করতেছে যে এই জঘন্য পাগল মহিলা, এই সাইকোপাথ, মানে এটা একটা বার্ডেন এখন আমাদের উপরে। কথাবার্তা বলে উল্টাপাল্টা আমাদের
লাইফ এন্ডেঞ্জার করে, আমাদেরকে রিস্কে দেয়। সো সে এত ইরেলেভেন্ট রয়েছে আর কি, ডিলুশনাল, তার কথাবার্তা নিয়ে কেউ কিন্তু বাংলাদেশ সরকার তো তাকে ফিরিয়ে আনতে চায় বিচারের জন্য। হ্যাঁ, বিচার কি, তার তো ফাঁসি অলরেডি একটাতে হয়ে গেছে, একটা মামলায় রায় আরো হয়েছে। মানে নিউট্রালি মানে ট্রায়াল যেগুলো হবে সবগুলাইতে সে হয় মানুষ মারছে আর না হিউজ লুটপাট করছে ফ্যামিলি সহ। তো ওই রকমই তো প্রত্যেকটা এভিডেন্স বেস। এখানে তো বিএনপি কোর্টে গিয়ে তাদের মতো তার বলতেছে না এইদিকে রায় দেও আর ওই দিকে রায় তাকে দেও। ফেরাচ্ছেন না কেন? তাহলে তাকে ফেরাচ্ছেন না? ফেরাইবার প্রক্রিয়া আমরা নিচ্ছি, আমরা তো নিচ্ছি জি, জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে নিচ্ছি। ওকে। আমার এই পার্টের শেষ প্রশ্ন হচ্ছে, নতুন হাই কমিশনার যিনি দীনেশ ত্রিবেদী, উনি 12ই জুন ঢাকায় এসেছেন, 25 জুন রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। আমার ধারণা উনি অ্যাপয়েন্টমেন্ট হয়তো সিক করার কথা, কিংবা আমি ভুলও হতে পারি। প্রধানমন্ত্রীর সঙ্গে তার নিশ্চয়ই একটা কার্টিসি কল হবে, সেটা কবে নাগাদ হতে পারে? মানে আপনি বললেন যে এখন পর্যন্ত হয়নি, মানে আপনার ধারণায় কোন দিন হওয়া দরকার? পরের দিন? আমরা আমাদের দেশে যেটা দেখেছি যে বড় দেশগুলা 10 দিন 15 দিনের ভিতরেই সচরাচর হয়ে থাকে। না, আগে দেখছেন গুলামের সরকারের 15 বছর একটা গুলাম ছিল, তো গুলাম 24 ঘন্টার ভিতরে দিছে। মানে এখন একটা স্বচ্ছ সরকার, মানুষের সরকার। There's a process and প্রক্রিয়া, diplomatic protocol to everything. So under this process and protocol, with due consideration, things will be done. This is not a rogue government. মানে নিশ্চয়ই এটা শুধু Of course ইন্ডিয়ার not. জন্য প্রযোজ্য না, এটা No, নিশ্চয়ই ভুটান, নেপাল, everybody. আমেরিকা সবার Everybody. জি, জি। আমরা একটা বিরতি নিতে চাই। তার মানে হচ্ছে আপনাদের নির্বাচনের আগের যে অঙ্গীকার, হুমায়ুন ভাই, সবার আগে বাংলাদেশ, এই নয়তো আমি প্রশ্ন করতে পারি যে আমার অ্যাম্বাসেডারকে কেন 3 মাস লাগে ইন্ডিয়াতে? তো ডিপ্লোম্যাটিক প্রোটোকলের ভিত্তিতেই সব কিছু হবে। জি, দিস এখন এটা গভর্নমেন্ট, স্বচ্ছ গভর্নমেন্ট, ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট টু দ্য পিপল অফ বাংলাদেশ। Our government infrastructure is far stronger than at any point because we are a democratic government elected by the people. জি। And we will also behave accordingly within that. এই যে সবার আগে বাংলাদেশ, এই নীতি বাস্তবায়নের কৌশলটা আসলে কি? আর সবার আগে বাংলাদেশ ফার্স্ট doesn't mean Bangladesh in isolation. It means putting the priorities and the interests of Bangladesh first and engaging with everybody. সেটা আপনারা করতে পারছেন? Of course, কূটনীতির ক্ষেত্রে তো ডেফিনেটলি পারছি। কোন দেশের এই ব্যালেন্স আছে বলেন? আমাদের উই হ্যাভ বেজিং এর সাথে স্ট্রং সম্পর্ক, ওয়াশিংটনের সাথে স্ট্রং সম্পর্ক, মিডল ইস্টে সৌদি আরবিয়ার সাথে আমাদের ভালো সম্পর্ক, কাতারের সাথে, ইউএইর সাথে, কুয়েতের সাথে, ওমানের সাথে we've maintained, and now you've seen also a good bilateral relations with Russia in Moscow. So the fabric of our foreign policy is very much strong. জি। And in terms of also বাংলাদেশের মতো একটা দেশ, তার foreign economic security policy cannot be too isolated from each other. It has to be integrated. So with this in mind, we have built, since the formation of government on 17th February, আমরা একটা instant initiative নিয়ে we have projected our foreign policy in a very balanced way using our mandate to create very strong relations across all key stakeholders. জি, আচ্ছা, এখন প্রধানমন্ত্রী তো চীন সফর করলেন, মালয়েশিয়া সফর করলেন, ওনার পরবর্তী সফরের জন্য আমরা জানি ভারত থেকে দাওয়াত রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বহুপাক্ষিক বৈঠক রয়েছে, জাতিসংঘ, ওনার সৌদি আরব যাওয়ার কথা শোনা যাচ্ছে, জাপানের পক্ষ থেকে তার আমন্ত্রণ রয়েছে, টার্কি যাওয়ার কথা শোনা যাচ্ছে। উনি আসলে কোথায় যাচ্ছেন? The visibility of Honorable Prime Minister Tareq Rahman is high on the world stage, and that is because of his leadership credentials, and that is because the vision he puts out for Bangladesh. তো আপনি দেখছেন যে regional cooperation is a strong area of his foreign policy. Multilateral ফোরামে কিছুদিন আগে উনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে একটা অ্যাড্রেস দিয়েছেন, ক্লাইমেট লিডারশিপ নিয়ে কথা বলছেন। সো there are thematic areas of discussion and interests where various stakeholders want to interact with our Prime Minister and build relations with Bangladesh. তো অনেক ইনভিটেশন এখন আসতেছে। So we will prioritize that with the interests of our country, and of course all the invitations will be looked at and viewed with high positivity.
There is no doubt. আর একটা বড় প্রশ্ন হচ্ছে পারসেপশনের কথা, সেটা হচ্ছে যে কোনো কারণে বিশেষ করে তারেক রহমান সাহেব যখন তার ক্যাবিনেট ফর্ম করলেন, একটা প্রচলিত ধারণা হচ্ছে ক্যাবিনেটে যারা আছেন তারা সবাই প্রো আমেরিকান অথবা প্রো চাইনিজ লোকজন কম, এটা অনেকে বলেন। আসলে কি বিষয়টা এরকম? এই সরকারকে অনেক বেশি মার্কিনপন্থী অথবা প্রফেসর ইউনূস সরকারের একটা এক্সটেনশনের মতো, বিশেষ করে ক্যাবিনেটের কথা বলছি। দেখেন, এটা আসলে খুব একটা হালকা আলোচনা মানে মনে হয় আর কি, সবসময় প্রশ্ন এটা আপনার ক্ষেত্রে না, মানে অন্যান্য ক্ষেত্রে আমরা মাঝে মাঝে ডিসিশন টেবিলে আসি। এটা হয় যে আগে বললাম, যখন আপনার সোসাইটিতে পলিটিটা একদম উইক থাকে, পলিটিটার সিদ্ধান্ত মানে ক্ষমতা থাকে না, সিদ্ধান্ত করার ক্ষমতা থাকে না। পলিটি মিনিং সোসাইটি অ্যান্ড পলিটিক্স একটা দেশে যখন একদম গাটারে চলে যায়, উইক হয়ে যায়, যেটা গত 15 বছর আমরা দেখছিলাম হাসিনার সময়, তখন মানুষ এই ধরনের চিন্তাবার্তা মানে এগুলা চর্চা হয়। এগুলো হচ্ছে বাজে চিন্তা। এখানে কেন কোনপন্থী থাকবে? কোনপন্থী থাকলে তো ইউ শুড কিক, উই উইল হ্যাভ টু কিক দেম আউট স্ট্রেট ওয়ে। মানে মনে করেন এখানে বাংলাদেশের মানুষের প্রধান, আমি বিশ্বাস করি আমার কলিগস ইন গভর্নমেন্ট অল আর প্রো বাংলাদেশ, অল স্ট্যান্ড ফর দ্য পিপল অফ বাংলাদেশ ভেরি ফার্মলি। এখানে কোনো পন্থী নাই। এখানে আমরা যেটা বাংলাদেশের জন্য বেস্ট, দিস ইজ হোয়াট উই ডু, অ্যান্ড অল আন্ডার দ্য লিডারশিপ অফ প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমান। এই দেশের মানুষের জন্য উই এক্সিস্ট, দি পার্টি এক্সিস্ট, দি গভর্নমেন্ট এক্সিস্ট, অ্যান্ড এই দেশের জন্যই, এই দেশের মানুষের জন্যই এই গভর্নমেন্ট আন্ডার দি লিডারশিপ অফ অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমান এক্সিস্ট টু সার্ভ। জি। হুমায়ুন ভাই, আপনি তো এখন ধরেন উপদেষ্টা হয়েছেন বা দলের যুগ্ম মহাসচিব হয়েছেন, কিন্তু একটা বড় সময় আপনার সুযোগ হয়েছে ব্যক্তি তারেক রহমানের কাছাকাছি থাকার। আমি লন্ডনে ওনার প্রবাসী জীবনের বা কি বলবো এই জীবনটাকে মানে একটা খারাপ সময়েরও সঙ্গী বটে। ফলে এখন এই যে সরকারের যারা দায়িত্বে আছেন তাদের কাজ, তাদের পারফরমেন্স, তাদের মূল্যায়ন, উনি 180 দিনের একটা সময়সীমা নিয়েছেন। আমরা সচরাচর বাংলাদেশের সরকারগুলোকে 100 দিন নিতে দেখি। ফলে এইটার পরিপ্রেক্ষিতে নিশ্চিতভাবেই প্রধানমন্ত্রী মূল্যায়ন করবেন, বা ওনার মেসেজটা আসলে কি আপনার ক্যাবিনেট কলিগদের জন্য? কেউ যদি অনাচার করে, কেউ যদি দুর্নীতি করে, কেউ যদি অপরাধ করে, তাহলে তাদেরকে বিএনপি কি মাথায় তুলে রাখবে, নাকি তাদের পরিণতি কি হবে? Message was clear. On the first day, he called all of us who are ministers in government, advisors, ministers, মানে যারা ministerial status hold করেন, called all the ministers in government on the first day in the cabinet secretariat. এনে স্পষ্টভাবে বলছেন যে knowingly or unknowingly, if you get into something that you should not have got into, I expect you to bring a resignation letter to me. মানে নিজ থেকে পদত্যাগ করা। In that way, maybe you can rectify yourself and come back in a few years, depending on the gravity of the crime you committed. And if you think that I will not notice, then you will be mistaken. Ultimately, I will find out. I will find out. There is no hiding away from that. If I have to throw you out, then it is bad news altogether. Very clear. He made it clear. একদম clear. First day তে উনি নিজেই he leads by example. আজকে বাংলাদেশ is a functional democracy. When did we see the evidence of Bangladesh এইভাবে প্রাণবন্ত পার্লামেন্ট? ডিসএগ্রিমেন্টস তো হবে এবং হওয়া দরকার, এটাই তো নর্ম ডেমোক্রেসিতে। বাট ইট ইজ আ ফাংশনিং পার্লামেন্টারি ডেমোক্রেসি অ্যান্ড হি ইজ লিডিং বাই এক্সাম্পল। হি ইজ দেয়ার ইন পার্লামেন্ট সেশন যখন হয় এভরি ডে, দেশে থাকলে। জি। তো ওয়েন ডিড উই সি প্রাইম মিনিস্টার্স রেগুলারলি এভরি ডে অ্যাটেন্ডিং পার্লামেন্ট? উনি যা বলেন উনি নিজে করেন। জি হুমায়ুন ভাই, আপনারা বলেছিলেন যে সংসদে আলোচনা হবে সব ইস্যুতে, বিশেষ করে বিদেশের সঙ্গে চুক্তি। ধরেন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে এআরটি সেটি আগের সরকার করেছে, ফলে সেটির দায় সরাসরি আপনাদের উপরে দেওয়ার সুযোগ কম। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে এটা চুক্তি হয়েছে। শোনা যাচ্ছে থার্ড টার্মিনাল আপনারা বিশেষ কোনো একটি দেশকে দিতে চান, সেটি জাপান বা অন্য যে কেউ হোক। সৌদি আরবের প্রতিরক্ষা জোটে আমরা গেলাম। এগুলো নিয়ে পার্লামেন্টে কেন আলাপ আলোচনা হলো না? আমরা এই যে সৌদির কথা বলেন, এটা তো হচ্ছে গতকালকের ঘটনা, মানে 2 দিনের ঘটনা। তো পার্লামেন্টারি সেশন ইজ অফ নাও, কিন্তু যাওয়ার সিদ্ধান্ত তো নিশ্চয়ই 2 দিন আগে হয়নি।
না 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 না, হ্যাঁ হয়েছে, অশীতির আগেই হয়েছে। আচ্ছা, Why would you hide about this? There's nothing to hide about this. আর এখানে আপনি বললেন ইরানের এখন তো ইরানের বিপক্ষে অবস্থা নেই, এখানে হুটিসদের সাথে অনেক একটা সমস্যা। তো উই আর হেল্পিং ফ্রেন্ড, যেহেতু সৌদির সাথে আমাদের একটা সম্পর্ক, the relationship is marked in a holy way, in the sense that they are the custodians of the two holy mosques. So সৌদির কোনো সমস্যাতে বাংলাদেশের একটা নৈতিক অবস্থান আছে, to help from that point of view. তো we will always do that, ওখানে যাওয়াটা অস্বাভাবিক কিছু না ওদের ক্ষেত্রে। অ্যান্ড বাংলাদেশকেও সৌদি আরেবিয়া এটাতে ডাকা shows, আমি যে বললাম, বাংলাদেশের ভিজিবল ক্রেডিবিলিটি অ্যান্ড ওয়েট ইটস হাই at the moment. কিন্তু সেটা কোনো ঝুঁকিও তৈরি করে না। ধরেন হরমুজ দিয়ে আমার দেশে আসা একটা জাহাজ, সেটা ইরানের সাথে কেউ ইরানের সাথেও কথাবার্তা আমরা বলি জি রেগুলারলি। তো আমরা উই আর কিপিং এ নিউট্রাল ভিউ পয়েন্ট অন দি ইউএস ইসরায়েল ইরান ওয়ার। আমার একদম শেষ প্রশ্ন, ধরেন এখন যেরকম আমাদের ইন্টারেস্টটা হচ্ছে আমাদের মানুষ মিডল ইস্টে আছে, শ্রমবাজার আছে, হেলথ অ্যান্ড সেফটি আছে, এদের ব্যাপার স্যাপার আছে, তারপরে শ্রমবাজার আছে। আমার মানুষ প্রাধান্য দিয়ে মিডল ইস্টের সাথে আমি চর্চা করি আমার শেষ এবং তাদের ইন্টারেস্ট। একটু আগে আপনি বলছিলেন যে 15-16 বছর একটি সরকার এক ধরনের গোলামি তাবেদারি সেটি করে গেছে, এখন থেকে 5 বছর পরে আপনার সরকারকে নিয়ে কোন দেশকে উল্লেখ করে, সেটি চীন হোক, যুক্তরাষ্ট্র হোক, রাশিয়া হোক, ভারত হোক, পাকিস্তান হোক, ডাজন্ট ম্যাটার, এরকম কোনো কথা বলার সুযোগ তারেক রহমানের সরকারও দেবে কিনা? I'm confident the question even will not arise. ওকে, আপনার সেই কথায় বিশ্বাস রেখে শেষ করতে চাই। অনেক ধন্যবাদ হুমায়ুন কবির আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকুন সবাই, নিরাপদে থাকুন।